গণহত্যার অপরাধ, মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হতে পারে শেখ হাসিনার। জানাবো হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক। এবং সর্বশেষ জানাবো দ্য হিন্দুর প্রতিবেদন, চরম বিপদে শেখ হাসিনা, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পর এবার কোথায় আশ্রয় খুঁজছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণহত্যার অপরাধ, মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হতে পারে শেখ হাসিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হত্যার দায়ে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার বিচার হতে পারে। আন্দোলনের সংঘটিত অপরাধের যেসব ধরন রয়েছে, এ ধরনের বিচারের লক্ষ্যেই 2009 সালে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা, গুম, অগ্নিসংযোগ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জঙ্গি দমনের নামে নিরীহ মানুষ হত্যা, জোরপূর্বক আটক আদেশ, সংখ্যালঘুদের সম্পত্তি জবরদখল, ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হয়েছে আওয়ামী লীগ সরকারের 1.5 দশক ধরে। বিরোধী আন্দোলন দমন, ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ, সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের ক্ষেত্রে কখনো হুকুমদাতা হিসেবে, কখনো উস্কানি দেওয়ার মাধ্যমে সম্পৃক্ত ছিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রী। আন্তর্জাতিক আইন অনুসারে যা মানবতা বিরোধী অপরাধ হিসেবে পরিগণিত। আওয়ামী শাসন আমলে সংঘটিত প্রত্যেকটি অপরাধের বিচার হবে মর্মে প্রতিশ্রুতি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। এসব অপরাধের বিচারের জন্য প্রয়োজন বিশেষ ট্রাইব্যুনাল। আইনজ্ঞরা বলছেন, 71 মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে, এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ সদস্যের বিচার করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের পক্ষে আইনি লড়াইকারী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের মতে, হয়তো আইনে কিছুটা সংশোধন লাগবে, কিংবা অপরাধ ভিন্নতায় কোনো সংশোধনেরও প্রয়োজন নেই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এদের বিচার করা সম্ভব। অন্যদিকে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার অনিক আর হকের মতে, দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সুযোগ রয়েছে। বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট পিটিশন দায়েরকারী আইনজীবী আইনানুন নাহার সিদ্দিকার আইনজীবী হিসেবে হাইকোর্টে আইনি লড়াই করেন অনিকার হক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পলাতক। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, সেখানের আইনটা যদি দেখি, যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হয়, সেখানেও তার বিরুদ্ধে গণহত্যার দায়ে মামলা হতে পারে। সেখানে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তখন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। তবে এই মুহূর্তে এগুলো কোনো কিছু না করে আগে দেশের পরিস্থিতি ঠিক করা দরকার, পরে যা করা সেটা করা যাবে। ব্যারিস্টার হক বলেন, শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নয়, তিনি তার সহযোগীরা যেসব গণহত্যার অপরাধ করেছে, চাইলে উচ্চ আদালতেও শেখ হাসিনা সহ সবার বিচার করা সম্ভব। হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক। দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ। এ খাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতারও কোনো বালাই নেই। কেননা পলক সব কাজই করতেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে। সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছে পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছে, অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন এই খলনায়ক। অথচ সরকারের তথ্য প্রযুক্তি খাতের খোল নলচে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যেই। সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ার কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। সবশেষ জাতীয় সংসদ
নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্যমতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরে সম্পদ ও আয় দুইবারে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3 থেকে 4 বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। যদিও তিনি 2018 সালে দেখিয়েছেন স্ত্রী কণিকা 2 কোটি 68 লাখ টাকার মালিক, পরের বছর তা বেড়ে হয়েছে 3 কোটি 84 লাখ। এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তার অন্তত 15% দিতে হতো এই প্রতিমন্ত্রী ও তার পরিবারকে। এই খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। 2008 সালে পলক পরিবারের সম্পদ বলতে ছিল সর্বসাকল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক 5 বছরের মাথায় এখন তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকার, 23,20,000 টাকা মূল্যের একটি অত্যাধুনিক প্রাইভেট কার, সোনা 103 ভরি ও নগদ রয়েছে 10 লাখ এবং ব্যাংকে 3,80,873 টাকা। এরপরে তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নির্বাচন কমিশনে জমা দেওয়ার সর্বশেষ হলফনামার তথ্য মতেই তার সোনা রয়েছে কয়েকশো ভরি, নগদ টাকা রয়েছে শত কোটি। পাশাপাশি স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন তার নির্বাচনী এলাকায়।